নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দীর্ঘ 5 বছর বাদে ব্রিক্স সামিটে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠক করলেন। বরফ কি গলবে? চীনকে কি আমরা আবার বিশ্বাস করতে পারবো? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেখানে ডিসএনগেজমেন্ট এবং ডিএসকালেশন হবে কি? যে টেনশন, যে উত্তেজনা আছে তার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি কিভাবে হবে? এসব নিয়ে আবার হবে চীনের বিদেশমন্ত্রী সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক হবে, সিদ্ধান্ত হয়েছে শীর্ষ বৈঠক। দেখুন, 2014 থেকে 19 পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 বার বৈঠক করেছিলেন। কিন্তু গালওয়ানের অশান্তি, লাদাখের মাটি চীনা সেনা দখল করেছে এই অভিযোগ, তারপরে ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এইসব ঘটনায় দুদেশের সম্পর্ক স্বল্পকালীন তলানিতে এসে ঠেকেছিল। তারপর মিলিটারি কমান্ডার থেকে শুরু করে কূটনৈতিক পর্যায়ে ট্র্যাক টু ডিপ্লোম্যাসির মাধ্যমে আস্তে 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 পরিস্থিতি উন্নতি হয় এবং তার প্রতিফলন আমরা দেখলাম ব্রিক্স সামিটে পার্শ্ব বৈঠক চীন এবং রাশিয়ার। দেখুন, ব্রিক্সটা হচ্ছে, আপনি বলতে পারেন, ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের একটা কাউন্টার প্রোডাক্ট। অর্থাৎ ইউরোপিয়ান হেজিমনির কে রুখতে চীন এবং রাশিয়া একযোগ হয়েছে, ভারতও তার অংশীদার। কিন্তু ব্রিক্সকে যেভাবে এক্সপ্যান্ড করা হয়েছে, ইথিওপিয়ার মতো দেশ ব্রিক্সে চলে গেছে, সেখানে চীন এবং রাশিয়ার প্রকৃত উদ্দেশ্য নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন আছে। কিন্তু কালকের পার্শ্ব বৈঠকের পরে আমরা কি চীনকে বিশ্বাস করতে পারবো? এটাই তো প্রশ্ন। আপনাদের অনেকেরই এভারগ্রান্ডে ক্রাইসিসের কথা মনে আছে। চীনের সর্ববৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি, প্রচুর ফ্ল্যাট তারা তৈরি করেছিল এবং বাজার থেকে প্রচুর ঋণ তারা তুলেছিল। সেই ঋণ তারা শোধ করতে পারেনি, তাদের ফ্ল্যাট বিক্রি হতো না। চীনা সরকার চেষ্টা করেছিল সংস্থাটাকে বাঁচাতে, কারণ এভারগ্রান্ডে কোলাপস করলে চীনের অর্থনীতি প্রশ্নের মুখে পড়তো, কিন্তু শেষ পর্যন্ত তার লিকুইডেশন আনানো যায়নি। তাহলে চীনের আর্থিক প্রগতির হার কিন্তু আগের মতো নয় এবং পশ্চিমী দুনিয়ার সঙ্গে চীনের সংঘাত চলছে, অর্থনৈতিক সংঘাত। সস্তা চীনা পণ্যর বিরুদ্ধে পশ্চিমের দুনিয়াতেও মানুষ সংঘবদ্ধ হচ্ছে। সরকারগুলো নিজেদের মধ্যে নানা রকম কোঅপারেশন তৈরি করে চীনা পণ্যের আগ্রাসন রক্ষার ব্যবস্থা নিচ্ছে। তাই এই মুহূর্তে চীনের পক্ষে ভারতের বিপুল বাজারকে অগ্রাহ্য করা সম্ভব নয়। তাই ইচ্ছা না থাকলেও চীন ডিসএনগেজমেন্ট এবং ডিএসক্যালেশন, যেটা সীমান্তে করার কথা বলছে, অন্তত মৌখিক বলছে। পথ চলতে চলতে বুঝতে পারবো আমরা এতে চীনের কতটা সদিচ্ছা আছে। কিন্তু ওয়েলকাম মুভ। এরই মধ্যে আবার নির্মলা সীতারামন ওয়াটন বিজনেস স্কুলে গিয়ে বলেছেন, যে সমস্ত প্রতিবেশীর সঙ্গে ভারতের ল্যান্ড বর্ডার আছে তাদের থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ভারত নেবে না। ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নেবে না। যেমন চীনা টেলিকম কোম্পানি ভারতে কাজ করতে পারছে না, রেস্ট্রিকশন আছে। কয়েকটি চীনা সংস্থা ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতের বাজারে কাজ করছে। আবার চিপ বলুন, চিপ হচ্ছে তাইওয়ান, হচ্ছে চিপের প্রায় জনক বলতে পারেন। তাইওয়ানকে চীন তাদের অংশ করতে চাইছে। তাইওয়ান প্রণালীর কাছে দক্ষিণ চীন সাগরে চীন মিলিটারি ডিল করছে। তাইওয়ানের আকাশে চীনা বায়ুসেনা ঘুরছে। তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধ যাওয়ার টহল দিচ্ছে, হুমকি দিচ্ছে তাইওয়ানকে। তাই চীনের এই আগ্রাসন এটাও দুনিয়া দেখছে। নির্মলাজি বলেছেন যে আমরা এফডিআই নেব না এমন দেশের কাছ থেকে যাদের সঙ্গে ভারতের ল্যান্ড বর্ডার আছে। চীনের সঙ্গেও আছে।
কিছু কিছু ক্ষেত্রে আপনি চীনা সংস্থার প্রবেশ বন্ধ করতে পারেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নির্ভর করতেই হবে। আপনি ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে চাইছেন, খুব ভালো কথা, কিন্তু সাপ্লাই চেনটাও চীনের উপর নির্ভরশীল। আমাদের খড়গপুরে একটা কোম্পানি আছে জানেন, টাটা হিটাচি। এরা কনস্ট্রাকশন সেক্টরের ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট তৈরি করে। তাদের ম্যানেজিং ডিরেক্টর বলছেন যে আমরা 10% বৃদ্ধির পরিকল্পনা করে এগিয়েছিলাম, কিন্তু আমরা বৃদ্ধির রাস্তায় যেতে পারছি না। আমাদের যে ক্যাপাসিটি তার 70% এখন ব্যবহার করতে পারছি। কারণ কি? সস্তায় চীনা যন্ত্রপাতি ভারতের বাজার ছেয়ে ফেলছে। তারা ভারত সরকারকে বলছেন যে আপনারা একটা নীতি প্রণয়ন করুন, এভাবে চলতে থাকলে ব্যবসা চালানোই সমস্যা হবে। চীনের সঙ্গে ভারতের শীর্ষ বৈঠক অবশ্যই ওয়েলকাম মুভ, কিন্তু আগামী দিনে আমাদের অত্যন্ত সতর্ক পদচারণা করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে চীনা পণ্যের অনুপ্রবেশ ভারতীয় উদ্যোগপতিদের প্রচন্ড চাপের মুখে রেখেছে। যেমন ভারত আর্থ মুভার্স লিমিটেড, BEML, তারা এখন মাইনিং ইকুইপমেন্ট তৈরি করে বলে একদম নিশ সেক্টর, তারা বাজারে রয়েছে। তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট তৈরির উদ্যোগ তাদের ছিল আগে। বেশ কয়েক বছর তারা সেই উদ্যোগটা বন্ধ করেছেন। ওই একই যেটা টাটা হিতাচির ম্যানেজিং ডিরেক্টর বলছেন, যে চীনা যন্ত্রপাতি অনেক কম দামে ভারতের বাজারে চলে আসায় কনস্ট্রাকশন কোম্পানিরা, রিয়েল এস্টেট জায়ান্টরা ওই সমস্ত যন্ত্রপাতিকে ব্যবহার করছেন তাদের কাছে। সেখানে টাটা হিতাচি মার খাচ্ছে, BEML ওই ব্যবসা থেকে সরে এসে নিজ সেগমেন্ট মাইনিং এ গেছে। সেই জন্য তারা এখনো টিকিয়ে থাকতে পারছে। তারা সবাই বলছে ভারত সরকারের একটা নীতি নেওয়া উচিত, যাতে এইভাবে সস্তার চীনা মেশিনারি ভারতের বাজারকে ছেয়ে ফেলতে না পারে। এবার যে বিষয়টায় আমি থাম্বনেল করেছি, ইসরায়েল। দেখুন, কোল্ড ওয়ারের সময় পর্যন্ত অধিকাংশ ভারতবাসী রাশিয়াকে কার্যত ডার্লিং বলে মনে করত। বাংলাদেশ যুদ্ধ বলুন, পাকিস্তানের সঙ্গে আগের যুদ্ধ, সবকিছুতেই রাশিয়া আমাদের সঙ্গে ছিল, চুক্তি ছিল রাশিয়ার সঙ্গে আমাদের নিরাপত্তা প্রতিরক্ষা ক্ষেত্রে। কিন্তু কোল্ড ওয়ার পরবর্তী যুগে দুনিয়া কার্যত ইউনিপোলার হয়ে গেল, এখন অনেকে বলছেন মাল্টিপোলার। ইসরায়েল কিন্তু প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে আছে। এটা একটা অনুচ্চারিত প্রেম। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে ইসরায়েলের বন্ধুত্ব ভারতের প্রতি, সেটার মধ্যে কোনো খাত নেই। দেখুন, ইসরায়েলের গঠন নিয়ে যখন ভোটাভুটি হয় ইউএনএ, নেহেরু ভারত বিরুদ্ধে ভোট দিয়েছিল। অটোমান সাম্রাজ্যের পতনের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর, অটোমান সাম্রাজ্যের যে অংশ, সেই অংশ থেকে আরব দুনিয়ার কে ভাগ করে দেওয়া হচ্ছিল। সেভাবে 1932-এ সৌদি আরবে তৈরি হয়। তার থেকেই ইসরায়েলের গঠনের দাবি ছিল, সেটাই শেষ পর্যন্ত মান্যতা পায়। হলোকাস্ট পরবর্তী দুনিয়ায় পশ্চিমী দুনিয়া, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন, তারা চায় যে ইহুদিদের নিজস্ব হোমল্যান্ড হোক। কিন্তু ভারতের প্রবল আরব প্রীতির জন্য নেহেরু ইসরায়েলের গঠনের ভোটাভুটিতে ইউএনএ ইসরায়েলের বিপক্ষেই ভোট দেয়। আইনস্টাইন নেহেরুকে একটা 4 পাতার চিঠি লিখে অনুরোধ করেছিলেন নেহেরু যেন ইহুদিদের জন্মভূমি তৈরি হচ্ছে সেই বিষয়টাকে কনসিডার করে ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দেয়। নেহেরু খুব পোলাইটলি রিপ্লাই করেছিলেন, ইসরায়েলের গঠনে তার নীতিগত অবস্থান থাকলেও তিনি আরব দুনিয়াকে হোস্টাইল করতে চান না, কারণ ন্যাশনাল ইন্টারেস্ট তাতে ব্যাহত হবে।
1950 সালে সেপ্টেম্বর মাসের 17 তারিখে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেয় ভারত। তারপর 75 বছর হয়ে গেল। আমাদের পশ্চিম বিরোধী পররাষ্ট্র নীতির খেসারত আমরা দিচ্ছি এখন। মানে অতীতে নেহেরু থেকে শুরু করে কংগ্রেসের জমানায় যেভাবে পশ্চিম বিরোধী পররাষ্ট্র নীতি ছিল আমাদের, তার একটা খেসারত দিতে হয়েছে। দেখুন, আমাদের খুব আরব প্রীতি। আমি অতীত বলছি, তার আগে এই যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় শাহবাজ শরীফ প্যালেস্টাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সঙ্গে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মেলালেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. OIC, Organization of Islamic Countries, তাতে স্ট্রংম্যান এরদোগান, মালয়েশিয়ার মহাতির, তারাও প্যালেস্টাইনের সঙ্গে কাশ্মীরকে হাইফেনেটেড করলেন। আয়াতুল্লাহ খোমেনি রোহিঙ্গা মুসলিমদের বার্মাতে নিপীড়ন, প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের আক্রমণ আর কাশ্মীর, তিনটাকে এক বন্ধনীতে রাখলেন। এই যদি আরব দুনিয়ার অবস্থান হয়, তাহলে আরবের সঙ্গে মাখামাখি করে আমাদের লাভটা কি হলো? দেখুন, কাশ্মীরের বিষয়টা মোটামুটি সেটেল। উপত্যকার কিছু দল তারা এখনো দাবি করে 370-35 বিলোপ করার, কিন্তু সেটা হবে না। আপামর ভারতবাসী এই সিদ্ধান্তকে এন্ডোর্স করছে। তাই কাশ্মীর নিয়ে যে ডিসপিউট ছিল, বিশেষ মর্যাদা টর্যাদাগুলো হবে না। কাশ্মীর ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, এবং তার স্টেটহুড খুব শীঘ্রই রেস্টোর করা হয়ে যাবে। তার আলাদা সংবিধান, তার আলাদা পতাকা, তার বিধানসভার আলাদা টেনিওর, বিশেষ অধিকার আর থাকবে না। 5ই অগাস্ট 2019-এর পরে সেসব চলে গেছে, সেগুলো আর রেস্টোর হবে না। কিন্তু মুসলিম বিশ্ব এখনো কাশ্মীরের ঘটনার সঙ্গে প্যালেস্টাইনের ঘটনাকে এক করে দেখে। কিন্তু দেশের মানুষ এই মুসলিম দেশগুলোর ভূমিকাটাকে এবার কিন্তু বুঝতে পেরেছে। 71 সালে জর্ডান পাকিস্তানকে তাদের দক্ষ বিমান চালকদের ঋণ দিয়েছিল। শাহের ইরান 65 সালে পাকিস্তানকে যুদ্ধে সমর্থন করেছিল, এবং এখনো পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের মঞ্চে কাশ্মীরকে তোলে, কাশ্মীর প্যালেস্টাইনকে এক বন্ধনীতে রাখে। 2016 সালে ভূতপূর্ব পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুরবানি, যিনি মারা গেছিলেন, হিজবুল্লাহর কমান্ডার, তাকে কাশ্মীরের ইন্তেফাদার জনক বলেছিলেন, এবং একই সঙ্গে প্যালেস্টাইনকে কাশ্মীরের সঙ্গে ইকুয়েট করেছেন। নেহেরু তার যে আরব প্রেম, যার জন্য প্রথম দিকে ইসরায়েলের গঠনের পক্ষে ভোট দেননি, সেই ইসরায়েলে কিন্তু পরবর্তীকালে আমাদের সব রকম ভাবে সাহায্য করেছে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর করে। এবং যে কার্গিলে লেসার টেকনোলজি বিমান বাহিনীকে দিয়েছিল, লেজার টেকনোলজি, যাতে নির্দিষ্ট লক্ষ্যে ওই হাই অল্টিটিউডে ভারতীয় বিমান বাহিনী টার্গেটের উপর অভিযান চালাতে পারে। ইসরায়েলের আইডিএফ দিয়েছিল, প্রযুক্তিগত সহায়তা করেছে। ইসরায়েলের সঙ্গে যেমন আমাদের স্ট্র্যাটেজিক রিলেশন আছে, তেমনি ইউএইর সঙ্গে আছে, সৌদি আরবের সঙ্গে আছে, টার্কির সঙ্গে আছে। কিন্তু ভারতীয়রা প্যালেস্টাইন কজে আন্দোলিত হন না। আগে হয়তো হতেন, একটা সময় প্যালেস্টাইন আন্দোলনকে অনেক একটা সেকুলার ইমেজ দেওয়ার চেষ্টা করত, কারণ প্যালেস্টাইনের মুখপাত্রদের মধ্যে অনেকে খ্রিস্টান ছিলেন। আরাফাতের সঙ্গে ইন্দিরাজির সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। কিন্তু হামাস তো মোহাম্মদ আব্বাসকে কার্যত অপ্রাসঙ্গিক করে দিয়ে নিজেরাই এখন
প্যালেস্টাইনের হর্তাকর্তা হতে চাইছে এবং তারা টেরোরিস্ট অর্গানাইজেশন। তাহলে মুসলিম দুনিয়াও প্যালেস্টাইন কজকে ইসলামিক কজ বলে মানতে রাজি নয়। তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে অগ্রাধিকার দেয়। প্রথম কথা, হামাস সুন্নি হলেও শিয়া ইরাক তাদের মদত দেয়। হেজবুল্লাহ, হুতি এরা হচ্ছে শিয়া সংগঠন। ইরানের সব প্রক্সি পশ্চিমী দুনিয়া এদের অ্যাক্সেস অফ ইভিল বলে। আরব দুনিয়া তাদের পছন্দ করে না। এবং ইরানের যে মুসলিম উমায় নেতৃত্বে স্থান দখল করার যে উদগ্র বাসনা, এটাকে ভয় পায় আরব দুনিয়ার অন্য দেশগুলো। মধ্যপ্রাচ্যে 17টা দেশ আছে মুসলিমদের, তার মধ্যে 14টা হচ্ছে আরব লীগের মধ্যে। ইরান আরব লীগে নয়, ইরানের কথ্য ভাষা ফার্সি, ওদের হচ্ছে আরবিক। ইরানের দাবি তাদের শতাব্দী প্রাচীন সভ্যতা, তারা কেন মুসলিম দুনিয়ায় নেতৃত্ব দেবে না? সেই নেতৃত্ব কেন সৌদি আরব দেবে? হতে পারে সৌদি আরবের মধ্যে মুসলিমদের পবিত্র ধর্মস্থানগুলো আছে, কিন্তু ইরানের বক্তব্য সৌদি তো আমেরিকার কোলে বসে আছে, আমেরিকার ঘাঁটি আছে ওখানে। খোমেনিদের বক্তব্য কি? দেখো, আমাদের উপর নিষেধাজ্ঞা আছে, আমরা পশ্চিমী বিশ্বের টার্গেটে আছি, কিন্তু তা সত্ত্বেও আমরা ইসলামিক কজের পক্ষে লড়াই করছি। আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু তাও আমরা 1 ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছি না আমেরিকাকে। আর সৌদি আমেরিকার কোলে বসে আছে। এটাই বিরোধ। এবং যেভাবে মজলিস, উলেমা, খামেইনিরা বলে তারাই হচ্ছে উপরওয়ালার নুমায়েন্দে, কোনো রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র বলে কিছু হয় না। উপরওয়ালা যে নির্দেশ দিচ্ছেন তাদের মাধ্যমে, সেটাই আইন। তাহলে তো সৌদি রাজ পরিবারের অস্তিত্ব থাকে না, এরদোগানের ক্ষমতা থাকে না, আরো অনেক মুসলিম রুলারের কোনো ক্ষমতা থাকে না। তাই প্যালেস্টাইনকে ইরান যতই মুসলিমদের একজোট হওয়ার ক্ল্যারিয়ন কল দিন না কেন প্যালেস্টাইনকে কেন্দ্র করে, খোমেনি প্রমুখ, মুসলিম বিশ্ব আর এখন তাতে আন্দোলিত হয় না। তার কারণ তাদের সেলফ ইন্টারেস্ট। 2015 সালে ইউএইতে প্রথমবার কোন প্রধানমন্ত্রী গেলেন 34 বছর বাদে ভারতে। তাই নাসার আল্লাহর মৃত্যুর পর ভারতের মুসলিমদের মধ্যে খুব একটা হেলদোল দেখেছেন? হ্যাঁ, শ্রীনগরে একটা বিক্ষোভ মিছিল হয়েছে, লখনৌ হয়েছে, নাসার আল্লাহ শিয়া বলে হয়েছে। ভারতের সকল সেকুলার পার্টি যারা মুসলিমদের মাসিহা বলে নিজেদের ক্লেম করে, তারা একটা কথা বলেছে এর বিরুদ্ধে। এমনকি বামপন্থীরাও চাঁদসাগরের মনসা পুজো করার মতো 2-1 জায়গায় বিক্ষোভ দেখিয়েছে, তারপরে ঘরে ঢুকে গেছে। অর্থাৎ তারাও বুঝতে পেরেছে এখন নাসরাল্লাহর সমর্থনে মিছিল বার করলে, 2-4 কথা বললে ভারতবাসী এরা ভালোভাবে নেবে না। তাই তারা চুপ করে আছে এবং বামপন্থীরা বলতে হয় বলে বলছেন। কিন্তু এই প্যালেস্টাইন কজের প্রতি একটা সময় ভারতবাসীর সহমর্মিতা ছিল, কিন্তু সেটা রাতারাতি উবে গেছে। হ্যাঁ, যুদ্ধ বিধ্বস্ত গাজা, খান ইউনুসের মানুষের যন্ত্রণার ছবিকে আমাদের বিচলিত করে না? করে। আন্তরিকভাবে আমরা চাই যুদ্ধ থামুক, স্থিতাবস্থা ফিরুক, এই সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা উচিত, আমরা বলি। কিন্তু প্যালেস্টাইনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে অতীতে আমরা যেভাবে রাজপথে মানুষকে নামতে দেখতাম, কলকাতাতেও দেখেছি, অন্য জায়গাতেও দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্যালেস্টাইনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা, মিছিল হচ্ছে না। তার কারণ ইসরায়েলের এই অভিযানকে ভারতের বহু মানুষ সমর্থন করছে, কারণ তারা এটাকে উগ্রপন্থার বিরুদ্ধে ইসরায়েলের লড়াই হিসাবে দেখছে। ভারতবর্ষ নিজে উগ্রপন্থার শিকার।
ভারতের সংসদে উগ্রবাদীরা হামলা চালিয়েছে, 26/11 হয়েছে। মুম্বাইয়ের লোকাল ট্রেন বিস্ফোরণ হয়েছে। বহু জায়গায় উগ্রবাদীরা, ইসলামী মৌলবাদীরা ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করেছে। বহু মানুষ মারা গেছেন। কাশ্মীরে এখনো লোন উলফ সিনড্রোম চলছে। তাই ভারতবাসীরা এখন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইসরায়েল যেভাবে হামাস, হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে সেটা ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অভিযান, এবং ভারতবাসী তাকে সমর্থন করছেন। তাই ইসরায়েলের জনপ্রিয়তা অন্যান্য যে সমস্ত রাষ্ট্র আছে ভারতবাসীর চোখে তাদের মধ্যে সব থেকে বেশি। ইসরায়েলকে ভারতের বহু মানুষ তাদের প্রকৃত বন্ধু বলে মনে করে। আর নেহেরুজি ইসরায়েলের গঠনের সময় যে ভোটাভুটি হয়েছিল ইউএনএ, তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। যে আরব প্রেমে তিনি মশগুল ছিলেন, সেই আরবের দেশগুলো ইউনাইটেড নেশনে গিয়ে প্যালেস্টাইন এবং কাশ্মীরকে এক বন্ধনীতে রাখে। বুরহান ওয়ানিকে কাশ্মীরের ইন্তেফাদার প্রতীক বলে মনে করেন। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের মঞ্চে স্ট্রংম্যান এরদোগান, মালয়েশিয়ার মহাথির, তারা কাশ্মীর আর প্যালেস্টাইনকে এক বন্ধনীতে রাখেন। তাহলে প্যালেস্টাইনের মানুষ যদি ভারতের পরোক্ষ সমর্থন পেতে চায়, তাদের বলা উচিত, তাদের সমর্থনে যারা ইউনাইটেড নেশন, ওআইসিতে গলা ফাটাচ্ছেন, এই কথাটা যে কাশ্মীরের সঙ্গে প্যালেস্টাইনকে ডিহাইফেনেটেড করতে হবে, এক বন্ধনীতে রাখা যাবে না। কাশ্মীর সম্পূর্ণ আলাদা, প্যালেস্টাইন সম্পূর্ণ আলাদা। আপনি কাশ্মীর আর প্যালেস্টাইন আর রোহিঙ্গাকে একভাবে দেখবেন, এক বন্ধনীতে রাখবেন, তারপরে প্যালেস্টাইনের মানুষের প্রতি ভারত সরকারের সমর্থন আশা করবেন কিভাবে? হ্যাঁ, গাজার ওই ঘটনা আমাদের বিচলিত করে, অসহায় নারী পুরুষের আর্তনাদ, মৃতদেহের স্তূপ বিচলিত করে, কিন্তু একই সঙ্গে ভারতবাসী এটাও মনে করে যে ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ, হুতির ঘাঁটিকে ধ্বংস করতে চাইছে, কারণ তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। ইসরায়েলেরও তো আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। 7ই অক্টোবর 2023 সালে যে নারকীয় ঘটনা হামাস ঘটিয়েছিল, তার রিটালিয়েশন ইসরায়েল করছে। ইসরায়েল তো চুপ করে বসে থাকবে কেন? এই ইয়াহিয়া সিনহার, খান ইউনুসের কসাই, সেই তো 7ই অক্টোবর 2023 ঘটনার মাস্টার মাইন্ড। তাই বেশিরভাগ ভারতবাসী হামাস, হিজবুল্লাহ, হুতি প্রমুখ সংগঠনগুলোকে কোনো স্বাধীনতাকামী সংগঠন বলে না, প্যালেস্টাইন জনতার আন্দোলনের প্রতিভ বলেও মনে করে না। এদেরকে এরা ইসলামিক সংগঠন, জঙ্গি সংগঠন বলে মনে করে। এরা আইসিসের মতোই, 19-20 তফাৎ আছে। তাই ইসরায়েলের এই অভিযান ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কিন্তু সমর্থন করছেন। ভারতবর্ষের বিদেশ নীতিতেও রাডিক্যাল শিফট, এবং বিদেশ নীতির সাথে সাথে ভারতবাসীর মননে একটা কিন্তু বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ইসরায়েলকে ভারতবাসী বন্ধু হিসাবে ভাবছে। জ্যোতিবাবু তো ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন, জেরুজালেমে গিয়েছিলেন, এটা ভুললে চলবে না।